বাংলাদেশের মানুষের একদিকে আয় বাড়ছে, জীবনধারার পরিবর্তন হচ্ছে এবং পাশাপাশি মানুষের ভোগের সংস্কৃতি চেঞ্জ হচ্ছে। কিন্তু আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞানের অভাব আয় বৃদ্ধির সাথে সাথে মানুষকে ধনী করতে পারছে না, বরং তারা দরিদ্র থেকে যাচ্ছে, মাঝে মাঝে ঋণের বোঝায় ভারাক্রান্ত হচ্ছে। অর্থনীতিবিদদের ধারণা যে দারিদ্র্যের জন্য মানুষের শুধু কম আয় দায়ী নয়, বরং আর্থিক ব্যবস্থাপনা জ্ঞান না থাকা এবং আর্থিক ব্যবস্থাপনা সঠিকভাবে না করতে পারাটাও অনেক বেশি দায়ী। আমাদের দেশে আর্থিক শিক্ষার হার অন্যান্য দেশের তুলনায় তুলনামূলকভাবে অনেক কম। একটা গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে মাত্র 27 থেকে 28% মানুষ মোটামুটি আর্থিক জ্ঞান সম্পর্কে সচেতন। 70%-এরও বেশি মানুষ আর্থিক জ্ঞান সম্পর্কে কিছুই জানে না বললেই চলে। ফলে অনেক মানুষ অনেক আয় করার পরেও দরিদ্র থাকেন, ঋণের ফাঁদে নিজেকে জড়িয়ে ফেলেন, টাকা পয়সা নষ্ট করে ফেলেন এবং অযাচিতভাবে খরচ করে জীবনকে ভারাক্রান্ত করে তোলেন। ফলশ্রুতিতে তারা দীর্ঘমেয়াদী সম্পদ গঠন করতে পারেন না। আমি আজকে আপনাদের সাথে 5টা ফিনান্সিয়াল অভ্যাসের কথা বলবো যেটা অধিকাংশ মানুষকে দীর্ঘদিন ধরে গরিব রাখে। প্রথম যে অভ্যাস সেটা হচ্ছে সঞ্চয়ের ধারে কাছেও না যাওয়া। টাকা খুব খারাপ জিনিস, টাকা মানুষকে নষ্ট করে দেয়, মানি ইজ দ্য রুট অফ অল এভিলস, এরকম বিভিন্ন ধারণা ছোটবেলা থেকে আমাদের মস্তিষ্কে গেঁথে যায়। পরিবার থেকে সেই ধরনের কথাবার্তাই শোনানো হয়, ফলে টাকার প্রতি একটা বিরূপ ধারণা ছোটবেলা থেকে গড়ে ওঠে। তারপরে যখন মানুষ আয় করা শুরু করে তখন তারা মনে করে যে কেবল তো আয় করা শুরু করলাম, সঞ্চয় যদি করতে হয় পরে করব, এখনও তো আমাদের দীর্ঘ জীবন। এই করতে করতে খরচ হয়ে যায় সমস্ত টাকা, সঞ্চয় করা হয়ে ওঠে না। তারপরে যখন যে সঞ্চয় শুরু করা যায় বা কারো কারো শুরু হয়, সেটাও খরচ করার পরে যেটা থাকে সেটা সঞ্চয় করে। নিয়ম হচ্ছে টেক হোম স্যালারি বা যে ইনকাম যেটা আপনার, তার একটা পোর্শন আগে সঞ্চয় করে তারপরে খরচ করা। বিশেষজ্ঞরা বলছেন যে দুর্বল আর্থিক পরিকল্পনা বা কোনো পরিকল্পনা না থাকা, বাজেটিং না করা এবং বুঝতে না পারা, অর্থের প্রকৃত মূল্য অনুধাবন করতে না পারা, এসব কারণে মানুষ অর্থ শূন্য থাকে এবং যখন প্রচণ্ড প্রয়োজন তার দরজায় কড়া নাড়ে তখন সে দিক বিদিক শূন্য হয়ে যায়। এমার্জেন্সি ফান্ড থাকে না, ফলে অসুস্থতা, চাকরি হারানো, এই ধরনের বড় বিপদে সে আরও বিপদগামী হয়ে ওঠে। যেটুকু অ্যাসেট থাকে সেটা নষ্ট করে ফেলে, অথবা সঞ্চয় থাকলে সঞ্চয় ভেঙে খেয়ে ফেলে বা সঞ্চয় দিয়ে প্রয়োজন মেটায়। ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার প্রথম নিয়ম হচ্ছে আগে সঞ্চয় তারপরে খরচ। ওয়ান্টস এবং নিডসের মধ্যে পার্থক্য বোঝা, মূলত 70-30 রুলটা ফলো করা। 70-30 রুলের মূল কথা হচ্ছে আপনার টোটাল যে ইনকাম তার 70 ভাগ দিয়ে আপনি আপনার সমুদায় খরচ, সমুদায় প্রয়োজন মেটাবেন, আর যে 30 ভাগ থাকবে সেই 30 ভাগের 10 ভাগ সঞ্চয় বিনিয়োগ করবেন, আর 10 ভাগ নিজের ডেভেলপমেন্টে ব্যয় করবেন, আর বাকি 10 ভাগ দান করবেন। এই নিয়ম মানলে লং টার্মে গরিব থাকার সম্ভাবনা থাকবে না বললেই চলে। দ্বিতীয় যে অভ্যাস সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত খরচ করা। আমরা অধিকাংশ ক্ষেত্রে নিডস আর ওয়ান্টসটা বুঝতে পারি না। নিড হচ্ছে আমাদের আসলে যেটা প্রয়োজন, আর ওয়ান্টস হচ্ছে সেটা যেটা আপনার অতটা প্রয়োজন নয়, কিন্তু কিনলে আপনার জীবনযাত্রার ভাব খানিকটা বেড়ে যায়। যদি খাবারকে আমি নিড বলি তাহলে টেলিভিশনকে আমি ওয়ান্টস বলবো। বাংলাদেশের বাজারে বিশেষ করে মধ্যবিত্তের লাইফস্টাইল ব্যয় প্রতিদিন বাড়ছে, ক্রমে ক্রমে বাড়ছে, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যে ভদ্রলোক মাসে 50,000 টাকা ইনকাম করছে না, সেও 1.5 লাখ 2 লাখ টাকার একটা আইফোন চালাচ্ছে। এগুলো অযাচিত, অবিবেচনা প্রসূত খরচ। আপনাকে অপ্রয়োজনীয় খরচ করা যাবে না, কারণ আপনি অপ্রয়োজনীয় আয় করতে পারেন না। আপনি চাইলেই 50,000 টাকা বেশি আয় করতে পারেন না, কিন্তু একটু মনের খেয়াল করলেই 50,000 টাকা খরচ করতে পারেন। সুতরাং আপনাকে প্রয়োজন কোনটা, অপ্রয়োজন কোনটা সেটা বুঝতে হবে। আপনাকে কোনো জিনিস কেনার আগে নিজেকে 3টে প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কি জিনিসটা প্রয়োজন? উত্তর যদি আসে হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার কি এই জিনিসটা কেনার জন্য টাকা আছে? যদি সে প্রশ্ন উত্তর আসে হ্যাঁ, তৃতীয় প্রশ্ন করবেন এই জিনিস না কিনলে কি আমার চলবে? আমার কি কোনো অল্টারনেটিভ আছে? তখন দেখবেন যে আপনার অল্টারনেটিভ থাকছে। যদি অল্টারনেটিভ থাকে তাহলে আপনি সেটা কিনবেন না। এইভাবে যদি প্রয়োজনের অতিরিক্ত খরচ করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন তাহলে আপনি আর্থিকভাবে ভালো করবেন। আর বিরত না রাখতে পারার যে অভ্যাস, সে অভ্যাস আপনাকে দরিদ্র করে রাখবে। নাম্বার 3, ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা। বাংলাদেশের বাজারে ক্রেডিট কার্ডের সহজলভ্যতা হয়েছে এবং পার্সোনাল ঋণ দেয় অধিকাংশ ব্যাংক। যখন আপনি ঋণের সহজলভ্যতা পান এবং আপনার বিশেষ শখ পূরণ বা প্রয়োজনীয়তা মিট করার জন্য টাকা লাগে, তখন সেই ঋণ আপনি গ্রহণ করে নন প্রোডাক্টিভ খাতে ঋণটা ব্যবহার করে ফেলেন। এটা মূলত ব্যাড ডেট বা এটা হচ্ছে খারাপ ঋণ। এই ঋণ আপনার কোনো উপকারে লাগে না, আপনাকে দরিদ্র হতে সহায়তা করে। কারণ ঋণের টাকা যখন সুদসহ পরিশোধ করতে হয় তখন আপনার নাকানিচুপানি অবস্থা হয়। যদি কোনো পরিবারে তাদের সঞ্চয়ের চাইতে ঋণের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে সেই পরিবার বিপদগ্রস্ত পরিবার। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে আয় করে 1 লাখ টাকা সে খরচ করছে 1,10,000 টাকা। অবিবেচনা প্রচুর খরচ এবং
ওই খরচটা করছে মূলত ঋণ থেকে, ক্রেডিট কার্ডের ঋণ থেকে বেশিরভাগ ক্ষেত্রে। একবার ক্রেডিট কার্ডের ঋণ যাকে স্পর্শ করেছে সেই ঋণ তাকে সহজে ছাড়তে চায় না, কারণ ওই ক্রেডিট কার্ডের ঋণ আর ইন্টারেস্ট ওই ব্যক্তিকে খুব ভালোবাসে। এত বেশি ক্রেডিট কার্ডের ঋণের হার যে শুধুমাত্র রিকোয়ার্ড যে পেমেন্টস সেটা দিলে ওই জীবনে ওই ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ হবে না। সুতরাং ঋণের উপরে অতি নির্ভরতা আমাদের কমাতে হবে সচেতনভাবে। ঋণ থাকলে আমাদের হাই ইন্টারেস্টের ঋণটা আগে পরিশোধ করে তারপরে তার যাতে কম ইন্টারেস্টের ঋণটা পরিশোধ করে একসময় ঋণ থেকে বেরিয়ে আসতে হবে এবং নাকে খত দিতে হবে যে আমি আর হাই ইন্টারেস্টের ঋণ নিব না, কারণ ঋণ করে ঘি খাওয়ার মানে হয় না। এবং আপনি যখন বড় ইন্টারেস্টের কোনো ঋণ করছেন, আপনি মূলত আপনাকে ধনী করছেন না, আপনাকে গরিব করছেন, এবং যিনি ঋণ দিচ্ছেন সেই ঋণদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আপনি ধনী করছেন। নাম্বার 4 হচ্ছে বিনিয়োগ না করা। অধিকাংশ মানুষ যেহেতু সঞ্চয়ে উৎসাহী না, তারা বিনিয়োগ আর করবে কোত্থেকে? যারা ধনী মানুষ তারা বিনিয়োগ করেন, সম্পদ তৈরি করেন, আর যারা গরিব মানুষ তারা টাকা যা আসে তা আগে খরচ করেন। সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে পার্থক্য অনেক মানুষ বুঝতে পারেন না। সঞ্চয়ে যে ইন্টারেস্ট রেট বা মুনাফা আমরা পাই সেটা ইনফ্লেশন দিয়ে অফসেট হয়ে যায়। ইনফ্লেশন যদি হয় 9%, 10%, আর আপনি যদি আয় করেন 9%, 10%, আলটিমেটলি আপনার কোনো টাকার বৃদ্ধি ঘটে না। কিন্তু বিনিয়োগ করলে এবং বিশেষত লং টার্মে বিনিয়োগ করলে আপনার টাকার বৃদ্ধি ঘটে, আপনি ইনফ্লেশনকে বিট করতে পারেন। সো ইউ নিড টু বি কেয়ারফুল যে আপনি সঞ্চয় করবেন, পাশাপাশি বিনিয়োগ করবেন। সঞ্চয় শুধুমাত্র ওইটুকু দরকার যেটা আপনার ইমার্জেন্সি ফান্ড, বাকিটা সঞ্চয় আপনার দরকার নেই, বাকিটা আপনি বিনিয়োগে ফেলে রাখেন। এবং বিনিয়োগটাও আপনি ডাইভার্সিফাই করবেন, বিভিন্ন খাতে আপনি বিনিয়োগ করে রাখবেন। অর্থনীতিবিদদের মতে দীর্ঘমেয়াদে যদি আপনি সম্পদ তৈরি করতে চান তাহলে আপনার ল্যান্ড, স্টক, মিউচুয়াল ফান্ড, বিজনেস, গোল্ড আর অন্যান্য উৎপাদনশীল খাতে আপনাকে বিনিয়োগ করতে হবে। কোথাও থেকে আপনি ক্যাপিটাল গেইন পাবেন, কোথাও থেকে সরাসরি ডিভিডেন্ড বা সুদ পাবেন। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে আর্থিক জ্ঞানের অভাব আপনাকে ঝুঁকিতে ফেলবে। এই জন্য আর্থিক জ্ঞান অর্জন করবেন যেন আপনি নিজেই বুঝতে পারেন কোথায় বিনিয়োগ করবেন, কেন করবেন, কতটুকু করবেন, আপনার বিনিয়োগ পোর্টফোলিও আপনি কিভাবে সাজাবেন। যারা শুধু আয় করেন কিন্তু সম্পদ তৈরি করেন না, তারা পিছিয়ে থাকেন তাদের তুলনায় যারা আয় করে সম্পদ তৈরি করেন এবং সেই সম্পদ তাদের জন্য আয় করে। নাম্বার 5, বাজেট বা আর্থিক পরিকল্পনার অভাব। বাংলাদেশে অধিকাংশ পরিবারই কোনো বাজেট করেন না। বাজেটিং করার যে একটা জিনিস, এটা আমাদের ধারণায় কম আছে। আমি এখান থেকে 5-7 বছর আগে থেকে যখন পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কাজ শুরু করেছি তখন দেখতাম বাজেটের কথা অধিকাংশ লোকই জানতো না। এখন অনেকেই কথা বলছেন, অনেকেই বাজেট তৈরি করছেন, তারা ভালো করছেন। যারা বাজেট করেন না এবং আর্থিক পরিকল্পনা করেন না তারা মূলত তাদের প্রয়োজনের চেয়ে বেশি খরচ করে ফেলেন, কারণ তারা ট্র্যাক করতে পারেন না তাদের টাকা কোথায় যাচ্ছে। আপনি যখনই বাজেট করবেন এবং বাজেটকে ফলো করবেন, বাজেটকে রিভিউ করবেন, তখন আপনার প্রত্যেকটা টাকা কোন পারপাজে কোথায় খরচ হচ্ছে আপনি জানতে পারবেন এবং আপনি তখন একটা সেফগার্ড তৈরি করতে পারবেন। এজন্য বাজেটিং করা এবং সেটাকে ফলো করা খুব বেশি জরুরি। আমি আমার পার্সোনাল কনসালটেশনে যারা আসেন তাদের প্রথম শেখাই বাজেটিং। বাজেটিং এমন একটা সুন্দর বিষয় যেটা করলে আপনার টোটাল যে মান্থলি কস্ট সেটা 15 থেকে 25% কমে যেতে পারে, কারণ আপনার চোখ থাকবে আপনার টাকার দিকে যে টাকা কোথায় যাচ্ছে। It doesn't matter how much you earn, but it matters how much you keep. When you are tracking the money, when you are looking into where your money is going, when you are looking into the movement of your money, তখনই আসলে আপনি টাকাকে ট্র্যাক করতে পারছেন এবং আপনি আপনার টাকাকে সচেতনভাবে সঠিক পারপাজে খরচ করতে পারছেন। যারা পরিকল্পনা ছাড়া খরচ করে তাদের সঞ্চয় এবং বিনিয়োগের সম্ভাবনা কমে যায়, তারা সঞ্চয় বিনিয়োগের প্রতি খেয়ালও করেন না, আগ্রহীও হন না। সুতরাং আমি মনে করি আমাদের দেশের মানুষের অল্প আয় তাদের দারিদ্র্য ঘোচানোর পথে প্রধান প্রতিবন্ধক নয়, বরং তাদের খারাপ আর্থিক অভ্যাস এবং আর্থিক জ্ঞান না থাকা, এটাই হচ্ছে তাদের সমৃদ্ধির পথে প্রধান প্রতিবন্ধকতা তৈরি করে। তাই অবশেষে বলি, আপনার আয় যতই বাড়ুক, আপনি যদি আর্থিক পরিকল্পনা ঠিক না করেন, বাজেটিং না করেন, আপনি আর্থিক জ্ঞান আপনার না থাকে, বিনিয়োগ সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনি যে অন্ধকারে ছিলেন সেখানেই পড়ে থাকবেন, আপনি সামনে আসতে পারবেন না। আপনার সামনে আসার জন্য দরকার আপনার সঠিক আর্থিক অভ্যাস, সঠিক আর্থিক জ্ঞান এবং সেই জ্ঞানের সঠিক পরিপালন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অন্যদেরকে ভিডিও দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।